মন্দিরে সিঁড়ি বসে বসে কামতেছি আর কালো করতেছি। তো শাশুড়ি যা বলে কি হয়েছে বললো, আমি কাউকে নিয়ে গেছি কাউকে আমি কেমন বিকেল আমার বিড়াল দিয়ে আমার জানেন না, আমার বিড়ালটা আমার সন্তানের মতো, ওরে আমি এত ভালোবাসি, ওরে আমি কোনো লোকের এরকম করাই, ওরে আমি খাওয়াই। সেই বিড়ালটা সকালবেলায় দিচ্ছে আমাকে তার জন্য নিয়ে গেছে। তো পাবা নেবো না, আমি কি পাবো বাইরে এসে না ঘরের তো নিয়ে গেছে, তুমি তো দেখো নাই, তুমি সাত পাশ দিয়ে ভাঙা, তুমি তো পূজা দিতেছিলে, পূজা দেখেছিলে, তুমি তো পুরান ঘরে ছিল। কেটাকে আমি নিয়ে গেলাম আমি জানি না, কিন্তু আমি বিড়ালটা নিয়ে কেটা তারপরে পাবা না কান্দা না। তারপরে সেই বিড়ালটা আমি পাইছি এই যে আমার বড় ভাইকেও আমার সন্তানের মতো খাও ওই আমি সন্তানের মতো আদর করি। ওরা যে আমি পাইছি এগিয়ে আমার বড় কথা। ওর ওর মা বোনরেও তো মারি ফেলাইছে, ওরেও মারি ফেলাইতো যদি যদি পুলিশ যদি না বাঁচাইতো। পুলিশ আসছে বলে পুলিশের ধন্যবাদ জানাও। পুলিশ আইসে, পুলিশকে আমি ধন্যবাদ জানাই। এবং আমার ব্যাচমেট আজমির ভাই, আজমির ওনার নাম। আজমির ভাই, আজমির আমার সন্তানের মতো আমার ছেলের বন্ধু ব্যাচমেট, সে বলে দিছে টিম আইসে, পুলিশের টিম আইসে, পুলিশের টিম এসে যখন বলছে যে আমরা এদিক তাকাও, আপনি কারে কারে সন্দেহ, যে বাড়ি সন্দেহ হয় আমাকে জানাবেন, আমরা যাইয়া সেই বাড়ি তল্লাশি করে বাইর করে দিই। এই কথা শুনে ভয় পাইয়া বিড়াল হাত দিয়ে বাইর করে দিছে। যখন বাইর করে দিছে সেই সময় বিড়াল মা আমাকে ডাক দিছে। ওই দেবো শুনে তার এক পর্যন্ত আটকায় রাখছিল, মনে হয় ওয়ার্ড্রোব বা কোনো কিছুর মধ্যে আটকে, যাতে শব্দ না বাইরে। ডাকতে ডাকতে আমার বিড়ালের গলা বসে গেছে। এমন জায়গা আটকে রাখছিল যে গলা বসে গেছে ডাকতে ডাকতে। আর আমি ওই সিঁড়িতে বসা, ও যদি আমার আওয়াজ পেতো তাহলে ঠিকই ডাক দিত, কিন্তু আমার আওয়াজ তো পাই নাই, আমি আটকে এমন কেটে রাখছি। তো ওই সময় বাইক কেটে দিছে আর দুটো ডাক দিছে, দিছে করেই তো চেয়ে পেয়েছে, দৌড়ে গিয়েছে। তারপরে ওখানে ফেলাই দিয়েছে, ওর নিচে চলে গেছে ভয়তে। ওরে আটকে রাখছে, ভয়তে এলো কোথায় যাবে ঠিক পাইনি। ওই ডাক দিয়ে নিচে চলে গেছে, অনেক তল্লাশি করে পুলিশে বাইক করে এনে দিছে। আমি পাইছি আমার কালুরে, এটাই বড় কথা। এই হলো আমাদের কালু, আমাদের কৃষ্ণ এবং মা কালী দুইটার সংমিশ্রণ। আমার ঘরে জন্ম নিছে, ভগবান পাঠাইছে। আমার মা এই বিড়াল নিয়ে থাকে। কত আদরের আমার, আমি পাইছি না, আমি আর কিছুই করতাম না, রান্না খাওয়া। ঠিক আছে ঠিক আছে, এখন কেক কাটো। ওই যে নিচে ছুরি, এই মোমবাতি পাইলা না? হ্যাঁ নাই, আচ্ছা থাক, কাটো, মোমবাতি লাগবে না, এই যে লাইট জ্বলেছে তাতেই হবে, কাটো। ডাইন ডাইন দিক দিয়ে কাটো। কাটছো? আরো আরো কাটো, ছোট ছোট পিস করো। ডাইন দিক দিয়ে, আরো ডাইনে। দেখা খা হ্যাপি বার্থডে টু ইউ। নিজেই কইতেছে, কি কবে আর কি, আর তো কেউ নাই আমাকে। এই যে টিভিতে কইতেছে, এই যে টিভিতে কইতেছে হ্যাপি বার্থডে। কাটছো? হ্যাঁ, কালু তো দই খাইয়েই শেষ করতে পারতেছে না, প্লাস্টিকের উপর দিয়ে খাইতেছে। দাঁড়া, প্লাস্টিক সরাই দিই, দাঁড়া। হ্যাঁ খা। থাক এখান থেকে, তুমি না আগে তুমি। কালুটা দাও, আমার মুখকে আসবে না ক্যামেরায়। খাও, কেক খাও, কালু কেক খাও। তুমি আর একটু খাও। ডেলিভারি ছেলেটারে বললাম দেরি করতে, কয় দাদা আমার আরো ডেলিভারি করতে হবে, দেরি করার কায়দা নেই। তুমি খাও, তুমি খাও। Happy birthday to you.
বাবা লোকনাথ রে খাওয়াবা না? বাবা লোকনাথ, আমার বাবা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ম্যাডাম জিয়া। আমার আগে সবার করে বলছি সবার বলছি তো আমার জন্মদিন ধরে করতেছে তোমার সবাই করে বারণ করে বলছি বৃষ্টি কম হবে তুমি খাও। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এবার দাও, অল্প অল্প। আলুর একটু দাও, খাই ওভার পেট ভরে গেছো, আর খাইতে পারবে না। হ্যালো, ভালো খাইছো? খাও 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 খাও। লাড্ডু দাও, লাড্ডু একটু দাও, ওটা একটু দাও। কেক লাড্ডু খা, এই যে কেক লাড্ডু দিছে, এই যে মার কেক লাড্ডু দিছে, এই যে খাও খাও খাও। পেট ভরে গেছে রে, আচ্ছা পরে খাইও। আজকে ধন্যবাদ জ্ঞাপন করে ছোট করতে চাই না। আমি বরাবরই পুলিশ প্রশাসনকে শক্তিশালী করার পক্ষে। আমি নিজেও একজন ক্যাডার সার্ভিসের সদস্য, যদিও কপাল দোষে প্রশাসন পুলিশ ক্যাডার পাই নাই, কিন্তু তারপরেও আমি আজকের আমার মায়ের জন্মদিনে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ফরিদপুরের পুলিশ প্রশাসনকে। কালকে রাত 3টা পর্যন্ত কয়েক দফায় কারেন্ট গেছে, তো কারেন্ট গেলে আমি তো একটু অনিরাপত্তায় ভুগি। এমনিতেও আমার আগে থেকেই রাত জেগে পড়ার অভ্যাস, প্লাস আমার প্রতিবেশীদের বিভিন্ন রকম শব্দ দূষণ, আমি ঘুমাইতে পারি না। তো কারেন্ট আসার পরে আমি মনে হয় 3:30 4টার দিকে ঘুমাইতে গেছি। আমাকে তো কয়েক দফা এই মাসের জানুয়ারিতে এক দফা হামলা করছে আমার মাকে, আমাকে এই এপ্রিলের 3 তারিখে এক দফা হামলা করছে। তো আমার গেট ভেঙে রাখছে, আমার চারদিক দিয়ে খোলা, আমি তো আতঙ্কে থাকি সবসময় যে কখন আমাকে বাড়ির ভিতর ঢুকে মেরে ফেলে। ওই দিনেও আমাকে মানে মেরে ফেলার চেষ্টা করছিল। তো আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওই দিন এই আমাদের ফরিদপুর গোয়ালচামর শ্রীঅঙ্গন দক্ষিণ পল্লীতে এই যে মিস্ত্রিরা এসেছিলেন এখানে এই কাজ করতে, তাদের বাধার কারণে এবং এখানে একজন অজ্ঞাত একজন নসিমন চালক ছিলেন, তিনিও আমাকে বাঁচিয়েছেন, আমার মাকে বাঁচিয়েছেন, আমার মা প্রতিরোধ করেছেন। তো আমার বাড়ির সামনে আহ, জমি যেহেতু বিতর্কিত জমি, এখানে সরকারি খতিয়ানি আছে, আগে আমার ছিল না শ্রীঅঙ্গনের ছিল সেটা আদালতের বিষয়, কিন্তু সরকারি জমি এবং রাস্তা পৌরসভা, তা আমি শুধু বলছিলাম যে ডিসি স্যার এবং পৌর প্রশাসক স্যারের অনুমতি নিয়ে আসেন এখানে কিছু করতে হইলে, কারণ রাস্তার উপরে মন্দির কমপ্লেক্স করবে, ঢালাই অলরেডি এর আগে কয়েক দফা দিছে, আমি বাধা দিছি। তো এটা বলার সাথে সাথেই ওইখানে এই শ্রীঅঙ্গন দক্ষিণ পল্লীর চিহ্নিত শত্রুরা তারা পিচ্ছি পিচ্ছি পোলাপাইন, যারা 4-5 বছর বয়স এবং এটা থেকে 18-20 বছর, 22 বছর, 25 বছর, তারা আমাকে হিজড়াও হিজড়াও বলতেছে। তো অন্য সময় আমি রিয়াক্ট করি না, আমি চুপচাপ থাকি, কিন্তু আমার মার তো বয়স হয়েছে, ওনার এখন ধৈর্য কমে গেছে, যদিও আমার মা অনেক ধৈর্য। আমার বাবা 2008 সালে অসাধারণ অকাল মৃত্যুবরণ করার পর আমার সহজ সরল মা, উনি মানুষের সেবা করছেন, শ্রীঅঙ্গনের দাতব্য চিকিৎসালয়ে ডাক্তারি করছেন,
বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন এবং এইখানে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে প্রাক প্রাথমিক পর্যায়ে পড়াইছেন। সেই বাচ্চারাই আমারকে যখন হিজড়া বলে খেপাচ্ছে, তখন আমার মা সহ্য করতে পারে নাই। আমার মা স্নান করা বালতির জল নিয়ে স্নান করতেছিল, স্নান করা রেখে যাই বলছে, এই তোরা আমার ছেলের এরকম বলিস কেন? তো এরপরে ওরা তো খুব বাজে আচরণ করতেছিল। আমি ভয় পাচ্ছিলাম যে আমার মার উপর আবার আক্রমণ না হয়। তা আমি বের হয়ে শুধু বলছি কি যে, এত যে হিজড়া বলিস, তো প্রমাণ চাইলে প্রমাণ দেই। এটা বলার সাথে সাথেই এই যে শহর মৎস্যজীবী লীগের আহ্বায়ক মন্তর সাহার ছেলে, সে আবার এখন বিএনপিতে যোগ দিছে। এখানে আমার বাড়ির সামনে পূজার সময় বিভিন্ন সময় বিএনপির নেতারা, ওয়ার্ড বিএনপির নেতারা, শহর বিএনপির নেতারা, তারা এসে তাদের সাথে মিটিং করে। সে নাকি আওয়ামী লীগে চাপে পড়ে গেছিল, এখন নাকি সে বিএনপির লোক, এটা বলছে, ভিডিও রেকর্ডের আছে। তো এখন তারা বিএনপির লোক হয়ে গেছে, তারা বিএনপিতে ভোট দিছে, এখন নায়া বাপা এমপি হয়েছেন। আর আমরা তো আতঙ্কে ভোট, আমাদের কাছে ভোট চাইও নাই, আমরা আতঙ্কে ভোট দিতে যাইতেও পারিনি। তো আমাকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছিল লালমনিরহাটে, আমি নিরাপত্তার কারণে অতিরিক্ত নিরাপত্তা চাওয়ার পরে তারা আমাকে অব্যাহতি দিছে। এটা আমি চেয়েই নিছি। তা আমার তো আর ভোট দেওয়ার সুযোগ নাই তাহলে। তা আমার মা একা যাবে, কিভাবে ভোট দিবে? আর এরা তো সবসময় চারপাশ দিয়ে, ওই দিনও দাপট দেখাচ্ছিল, ভোট দিতে পারিনি। তার মানে তো এই না যে আমরা বিএনপির বিরোধী। ম্যাডাম জিয়া আমাকে মূল্যায়ন করছিলেন। আমি যখন ট্যালেন্ট বলে বৃত্তি পাইছিলাম 2002 সালে, তখন উনি আমাকে এই পত্রটি পাঠিয়েছিলেন। তো আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোক। আবার এই যে দেখেন, A+ পাওয়ার পরে ছাত্রলীগের থেকেও আমাকে ক্রেডিট দিছিল। এখানেও এই যে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা আছেন, যারা আমাকে মূল্যায়ন করে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ থাকি। কিন্তু আমি আমার নীতি আদর্শ বিসর্জন দেই না। তো ওই দিন হামলা করার পর কোনো মতে আমার আমার আমি এখনো আমার সুস্থ ঠিক হয় নাই। আমি ওই হামলার আগের দিনই আমি কেবল ফরিদপুর অফিসার্স ক্লাবে যে আমি খেলতেছি, নতুন প্রায় 5,000 টাকা দিয়ে লিনিয়নের ব্যাট কিনছি, প্রায় 5,000 টাকা দিয়ে আমি জুতা, আরো ওই খেলার আনুষঙ্গিক জিনিসপত্র কিনছি। এইটা আমার শত্রুদের ভালো লাগে না, যে ওইখানে অফিসাররা খেলে, ওইখানে পুলিশের বড় অফিসাররা, তারপর প্রশাসনের বড় অফিসাররা খেলে, তারপরে বিচারকরা খেলেন, তাদের সাথে আমার ইন্টিমেসি বেড়ে যাচ্ছে, এটা ভেবে আমাকে তারা অ্যাটাক করছে। তাদের মূল উদ্দেশ্য হলো আমাকে এই জমি থেকে, আমার বাড়ি থেকে উচ্ছেদ করা এবং এইখানে তাদের সনাতন পল্লী কায়েম করা। এটা অনেকদিন ধরেই সবাই জানে। এখন আমি আমার বাবার ভিটা থেকে কেন যাব? আর জমি যদি আপনাদের হয়, আপনারা প্রশাসনের মাধ্যমে বুঝে নিয়ে আপনারা যা খুশি তাই করেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশে তো আইন কানুন আছে, প্রশাসন আছে। কিন্তু আমাকে এই যে বারবার অত্যাচার, বারবার হামলা, আপনাদের কাছে এই কথাগুলো বলতেও খারাপ লাগে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। এরপরে আমি হাসপাতালে হয়ে ট্রিটমেন্ট নিয়ে থানায় গিয়ে বসেছিলাম অনেকক্ষণ, ওসি সাহেবকে আমি পাইলাম না। অনেকক্ষণ পরে ওসি তদন্ত সাহেব আসলেন, ওনাকে বললাম, দেখাইলাম কতগুলা। তারপরে সার্কেলের যিনি দায়িত্বে, অ্যাডিশনাল এসপি, তাকে আমি ফোনে কথা বললাম। তা আমার এরপরে নিজে লিখে অভিযোগ দেওয়ার মতো অবস্থা আমার ছিল না। আমি খুব অসুস্থ, তারপরেও আমি নিজে টুকটাক করে লিখে আমি একটা অভিযোগ জমা দিছি। এখন ওইটা জানি না মামলা হয়েছে কিনা, বা কিন্তু কেউ অ্যারেস্ট হয় নাই, এখনো সে হামলাকারীরা সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আজকে আমার বিড়াল হচ্ছে সবসময় আটকানো থাকে। আমার 2024-এর সেপ্টেম্বরে আমার এরকম 3টে বিড়াল ফেলে দিছিল এই পাশের এই মন্তসার ইন্ধনে, এই হকার শঙ্কর দাসের ওয়াইফ। হকার শঙ্কর দাস হচ্ছে, এখানে সুপ্রিয়া বেকারি আছে হাজি সুরতুল্লাহ বাজারে ফরিদপুর, তার সামনে কলা বেচে। ওনার সুখে দুঃখে আমার বাবা ছিল, ওনার 3টা মেয়ের বিয়ে আমার বাবা দিয়ে গেছে। এখন 3 নাম্বার যে মেয়ে, সে আরো সেই যার সাথে বিয়ে দিয়ে গেছিল আমার বাবা, আমার বাড়িতে এসে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতো তার সাথে। তার টাকায় ম্যাট্রিক ইন্টার পাস করছে, সে এখন শিশু হাসপাতালে নার্স হয়ে, সে এখন বড় কিছু হয়ে গেছে। সে এখানে খুঁটি ঘেরে বসছে, তাদের কোনো ছেলে নাই। এখন কি বলবো, সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করতে থাকে। এখন আমি মানে প্রতিবেশীদের অত্যাচারে অতিষ্ঠ, বারবার লিখছি ফেসবুকে। আজকে সকালবেলা ওই ওনাদের বাড়িতেই পাওয়া গেছে। আগেও ওই ওই নার্স দুর্গার মা, যাকে বললাম হকার শঙ্কর দাসের বউ বিজলি, সে ফেলে দিয়ে আসছিল আমার বিড়াল, এবং সে নিজে মুখে স্বীকার করছে আমার এই পাশের বাড়ি পলাশ শাহর বউ ঝর্ণার কাছে, ঝর্ণা শাহর কাছে স্বীকার করছে। তো আমি নিজে কানে শুনছি। তো তখন আমি থানায় অভিযোগ দিছি, ডিসি স্যার, এসপি স্যারের কাছে দৌড়াইছি,
সেনাবাহিনীর কাছে দৌড়াইছি। তো সেনাবাহিনীর একটা দল আসছিল, সেনাবাহিনীর দল দেখে এখানে অ্যাডভোকেট শম্পা চক্রবর্তী সে হাসে হাসে বলতেছে, আপনারা বিড়ালের জন্য আসছেন, আপনাদের আর কাজ কাম নাই। তো তখন সেনাবাহিনী বলল যে আমরা তো শুধু বিড়ালের জন্য আসিনি, ওনার নিরাপত্তার ঝুঁকি আছে, উনি সে প্রমাণ দেখাইতে পারছে বলেই ওনার নিরাপত্তার জন্যই আমরা আসছি, যে যাতে ওনার কোনো ক্ষতি না হয়। আপনারা জানেন যে আমি ঢাকা ভার্সিটিতে পড়ছি, দেশের সেরা ছাত্র ছিলাম, সেরা ছাত্রদের মধ্যে একজন। আমি বিসিএস ক্যাডার, আমি আগে সাংবাদিকতা করছি প্রথম আলোতে। তো অনেকে বলে যে আমি জাতীয় পর্যায়ের মানুষ, তা আমার জন্য সেনাবাহিনী আসতেই পারে, আমি বিপদে পড়ছি, তাদেরকে হেল্প চাইছি, সেনাবাহিনী তো দেশের রক্ষাকর্তা। আর এই দুর্দিনে তো তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ যেখানে ব্যাকে চলে গেছিল, পুলিশের উপরে হামলা হওয়ার পরে পুলিশ মনোবল হারাই ফেলছিল, তখন তো সেনাবাহিনী সবকিছু ধরে রাখছে। সেনাবাহিনী আসছে, তারা উদ্ধার করতে পারে নাই, আমি সেই বিড়ালকে আজও পাইনি, লিখিত অভিযোগ দেয়া আছে। আজকে সকালবেলা আমার মা 10টার একটু আগে আমার ডাইকে তুলছে, বলতেছে আমি তো কালুরে পাইতেছিলাম, কালু হলো আমার কালো বিড়ালটা, কেন পাইতেছো না, কোথায় গেছে? বলে যে আমি তো সকালবেলা এখানেই ঘুমাইতেছিল আমার খাটে, আমি তো খাটের সাথে দড়ি ছিল, কোনোভাবে ছুটে বের হয়ে গেছে। মানে ওই পাশের বাড়ির পলাশের বিড়াল আছে, সেই বিড়াল এখান থেকে, মানে কি বলবো যে ওই আগের বিড়ালটাও ওদের বাসা থেকে আমার বাড়িতে আসছিল, মানে ওর এই কালুর যে মা, এবং কালু তো আমার ঘরে জন্ম নিছে, ওর দুইটা ভাইকে মেরে ফেলছে এরা, একটা একটা ভাই আর একটা বোনকে। তো আমি এখান থেকে, ওরা আরো বিড়াল পালে, তো ওরা একটা বিড়াল পায় অনেকবার আমার কাছে আসছে, অজস্রবার, আমি ফেরত দিয়ে দিছি পলাশ শাহদের বিড়াল। তো সেই পলাশ শাহর ছেলেও তো আমাকে হামলা করলো জানুয়ারিতে, সেটারও বিচার পাইলাম না। ওই ওদের ছাদের উপর দিয়ে আসে, আমার পুরান চালের উপর দিয়ে এসে দাপাদাপি করে, তখন ওর আওয়াজে আমার বিড়াল ঘুম ভেঙে যায়, আমার বিড়াল ওর ওর দিকে দৌড় দেয়, কারণ এটা মেয়ে বিড়াল, আমার বিড়াল, আমারটা ছেলে বিড়াল, স্বাভাবিক, এটা প্রকৃতির নিয়ম। তো দড়িতে বাধা থাকে বলে যেতে পারে না। আমি এর আগেও কয়েকবার ওরে হারাইছি, আবার সৃষ্টিকর্তার কৃপায় ফিরে পাইছি। এখন ওকে দড়িতে বেঁধে রাখি, কিভাবে যেন ও ছুটে চলে গেছে। তারপরে আমি সিসি ফুটেজ এখনো চেক করি নাই যে ওকে নিজেই বেরোইছে নাকি ওকে বাড়ির ভিতর থেকে নিয়ে গেছে, কারণ সকালবেলা আমি ঘুমায় থাকি, চারদিক দিয়ে খোলা, আমার মা আহ, অনেক সময় দরজা খোলা রেখে পুরান ঘরে পূজা করতে বসে যায়, খেয়াল থাকে না, বয়স হয়েছে, নিয়েও চলে যেতে পারে ভিতর থেকে, সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, পুলিশ তদন্ত করে দেখুক, আমি চাই। তো যেভাবেই হোক বিড়াল বেরোইছে। আমি আশপাশ দিয়ে খুঁজলাম, সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ বলে দেখেনি, এবং আমি দেখি যে এরা হাসাহাসি করতেছে। সামনে পূজা দেয় তন্ময়, তার কাছে গেলাম, ও ওর মার সাথে আমি কথা বলতেছি কেন, ও ওর মারে ধমক দিয়ে ভিতরে ঢুকিয়ে দেয়। আমি রিকোয়েস্ট করছি যে কাকি যদি পায়ে থাকেন বিড়ালটা দেন, কারণ সবাইকে একই কথা বলছি, শত্রুতা থাকলে আমার সাথে থাকলে, আমার কোনো দোষ থাকলে আপনারা পুলিশ প্রশাসনকে জানান, আর মারছেন যখন প্রয়োজনে আরো মারেন, মারলে বিচার হবে, সৃষ্টিকর্তা বিচার করবে অন্যায়ভাবে মারলে। কিন্তু আমার রাগ কেন বিড়ালের উপর, নিরীহ বিড়ালটার উপর কেন ঝাড়বেন? ও তো আমার ছাড়া খাইতে পারে না। আমার এই বিড়াল রে আগে কয়েকবার ফালাই দিছে, পরে ও আতঙ্কগ্রস্ত, ওই শত্রুদের গন্ধ পাইলেই ও কেমন পাগলের মতো করে, দৌড়ঝাঁপ শুরু করে দেয়। একটা ডেলিভারি ম্যান আমার বাড়িতে যখন আসে, তার গন্ধেই ও আইসে কাটার তলে পলায়। আর সেখানে ও বাইরে কোথায় ছিল, অনেক ডাকাডাকি করছি, পাই নেই। পরে কয়েকবার আমি ওর ডাক শুনলাম, এরপরে দেখি যে ডাক বন্ধ হয়ে গেল। তখন আমার সন্দেহ ঢুকছে, তাইলে তো হয় কেউ ওরে আটকায় ফেলছে অথবা মেরে ফেলছে। আমি তখন এখানে থেকে জরুরি নাম্বারে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে জরুরি নাম্বার থেকে শুনে বললো যে এই জন্য তো আপনাকে লিখিত অভিযোগ দিতে হবে, আর আমরা তো, মানে আমি একটু অবাক হয়ে গেলাম, প্রতিবারই ফোন দিলে ডিউটি অফিসারের সাথে কথা বলে দেয় থানায়, তো এবার ডিউটি অফিসারের সাথে কথাই বলাইলো না। তো আমি কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছিলাম, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমি অনুরোধ জানিয়েছিলাম, আমি লিঙ্ক দিব কমেন্টে। তখন আমি ওসি সাহেব এবং যিনি অ্যাডিশনাল এসপি ক্রাইম জেলার, তার বিরুদ্ধে আমি একটু অভিযোগের সুরেই কথা বা অনুযোগের সুরেই কথা বলেছিলাম। তাতে কি তারা ক্ষিপ্ত কিনা জানি না। তো দেখলাম যে ডিউটি অফিসের সাথে কথা বলে এলো না। তারপরে আমি তাদেরকে জানাই, যখন আমি বিচার পাইলাম না, পুলিশ যখন আসলো না, আমি তখন নিজেই রিক্সা নিয়ে, ও আমি ডিউটি অফিসারে ফোন দিলাম, পরে ডিউটি অফিসার ধরলো না, ওয়্যারলেস যে অপারেটর সে ধরছে, ধরে বলতেছে যে আপনি থানায় এসে লাভ নাই, আজকে কেউ থানায় নাই, ওসি তদন্তও নাই, ওসি সাহেবও নাই, ডিউটি অফিসারও নাই, আমি একা আছি, আপনার এখানে এসে লাভ নেই। তা আমি তখন চিন্তা করলাম তাহলে এসপি স্যারের অফিসে যাবো। তাই যাওয়ার পথে হঠাৎ করে মনে হলো যে আমার ব্যাচমেট তো আছেন এখানে, আজমির ভাই, উনি দীর্ঘদিন ধরে আছেন, যদিও উনি থাকাকালীন আমার উপরে কয়েক দফা হামলা হয়েছে, কিন্তু আমি তার প্রতি কৃতজ্ঞ, উনি একজন অমায়িক ভদ্র মানুষ, উনি অন্তত ফোন দিলে
এক সময় ধরেন, এক সময় ব্যস্ততার কারণে হয়তো ধরতে পারেন না। তো উনি আজকে আমার রিক্সার মধ্যে আমার ফোনটা ধরছেন, ধরে আমি বললেন যে আমি অফিসে আছি। তো আমি অফিসে গিয়ে ওনার সাথে কথা বললাম। উনি আহ, একজন পুলিশ অফিসার এবং একজন বোরকা পরিহিত মহিলা, আরেকজন অফিসার ছিলেন সম্ভবত গোয়েন্দা পুলিশ। তাদের সামনেই আমাদের কথা শুনলেন। আমার মা তো কান্নাকাটি করতেছে যে আজকে আমি বিড়াল ছাড়া, আমি কালু ছাড়া কিভাবে ঘুমাবো, কারণ কালু আমার মার সাথেই ঘুমায় এবং আমার মার জীবনে রুটিন হয়ে গেছে ওরে নিয়ে। তো এখন আমাদের কান্নাকাটি শুনে আমিও একটু কান্নাকাটি করলাম, কারণ আদরের জিনিস তো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এরা বলে যে আমরা মুসলিম হয়ে গেছি, মুসলিম হয়ে যাব, আমি নাকি মুসলিম মেয়ে বিয়ে করব। তো বিড়াল পাললেই যদি মুসলিম হয়ে যায়, এটা তো কোনো কথা হতে পারে না। হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম, উনি মহানবী ছিলেন, উনি বিড়াল পালতেন। একজন মহানবী, একজন মানে বৈশ্বিক ব্যক্তিত্ব, এইসব ব্যক্তিত্ব, তারপরে শ্রীকৃষ্ণ, তারপরে যে মানুষগুলো আমরা পছন্দ করি, এই আহ, ঠাকুর রামকৃষ্ণ, এই বাবা লোকনাথ, এই মহামানবগুলো তো মানে ক্ষণজন না। তো এরা যাদেরকে ভালোবাসেন, বুঝতে হবে যে নিশ্চয়ই কারণ আছে, বিড়ালের মধ্যেও কিছু আছে। এনসিয়েন্ট কাল থেকে বিড়াল পালে মানুষ। তো আমরা এই বিড়াল ডাকলে পরে আসে, আমি এই বিড়ালকেই কৃষ্ণ মানি, এই বিড়ালকেই মা কালী মানি। আমার মা কালীর মন্দির ভেঙে রাখছে, আমার ঘর ভেঙে রাখছে। আমি তারপরে কান্নাকাটি করছি যে ভাই, ওরে ছাড়া আমি বাঁচবো না। আমার কিন্তু এমনিই এত বছরে যে কষ্টে আছি, 17 মাস ধরে বেতন ভাতা বন্ধ, অনেকটা অঘোষিত ওএসডি, বিভাগীয় মামলা চলতেছে, আমার বিয়ে করতে পারতেছি না, আমার আত্মীয় স্বজন আমার কাছে আসে না, বন্ধু বান্ধব মেশে না। আমি এবং আমার অসুস্থ বিধবা মা এই বিড়ালটা নিয়েই থাকি। এই বিড়ালটা যদি আমি না পাই, আমি তো সুইসাইড করতে পারি। আমি তো যদিও আমি মানে পরবর্তীতে এটা আমার বলা উচিত হয় না, আমি বুঝছি, কিন্তু তারপরে ওটা আবেগের বিষয় আছে, কখন মানুষের কোন পর্যায়ে চলে যায়। পুলিশ অফিসারই সেই দিন এক হিন্দু পুলিশ অফিসার নিজের অস্ত্র টাক করে মারা গেল। তো বারবার যদি মানুষ নির্যাতিত হতে থাকে, তখন মানুষ কিন্তু অনেক খারাপ ডিসিশন নেয়। আমি এই কথা বলার পরে উনি পুলিশকে বলে দিলেন, সার্কেল যেহেতু এটাও সার্কেল, তো উনি বলে দিলেন। তারপরে আমি পুলিশের সাথে যোগাযোগ করে গেলাম, সাথে সাথে পুলিশ চলে আসলো, তাদেরকে আমি রিসিভ করে নিয়ে আসলাম। পুলিশ ও তার আগে বলি, ওনার কাছে যাওয়ার আগে আমি ফোন দিছিলাম এখানকার ওয়ার্ড বিএনপির সভাপতি, প্রথমে ফোন দিছিলাম মহানগর বিএনপির আহ্বায়ক জঙ্গি কাকারে। তা কায়ম জঙ্গি কাকা ফোন ধরলো না, 3-4 দফা ফোন দিলাম, ধরলেন না। আমার বাবার বন্ধু বা বড় ভাই 1 বছরের, উনি আমার বাবার এবং আমার মায়ের বিয়ে দিছিল। উনি এবং ওনার চাচতো ভাই কবি আবু জাফর দিল। তো অজানা কারণে উনি ফোন ধরলেন না। তারপরে আমি ওয়ার্ড বিএনপির সভাপতিকে ফোন দিলাম, লাবলু কাকা, উনি ফোন ধরলেন, বললেন যে ওনার মাল নাকি আনলোড হচ্ছে, উনি নাকি খুব ব্যস্ত। ওনার ছেলেরে ফোন দিলাম, লিলিন ভাইরে, উনি ঘুমের থেকে ফোন ধরছেন, কিন্তু উনি আসতে পারলেন না। তারপরে আমি রিক্সায় যাচ্ছি, হঠাৎ করে দেখি যে ঘাটলার পাড়ে ওনারা বসে আছে, আঙিনার উৎসব সামনে। তো আমি তো জগৎ বন্ধু সুন্দরকে ভালোবাসি, না হলে তো জগৎ বন্ধু সুন্দর এই যে লোহার কড়াইগুলো আঙিনা, এগুলো চুরি হয়ে গেছিল, আমার বাবা উদ্ধার করে দিছে। আমার বাবা কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন, শ্রীঅঙ্গনের গঠনতন্ত্র প্রণয়ন করছিলেন, অমর বন্ধুর আমলে উনি মাপ জপ থেকে শুরু করে অনেক কিছু করছিলেন। এখন জমি নিয়ে দ্বন্দ্ব, সেটা আদালতের বিষয়, কিন্তু আমি তো জগৎ বন্ধুকে দূরে রাখতে পারি না। আমি যাওয়া আসার পথে বাইরে থেকে প্রণাম করি, কারণ ভিতরে গেলে আমাকে অ্যাটাক করে, আমার মাকে অ্যাটাক করে, আমরা ভিতরে যাই না। তো যাই হোক, উৎসবেও আমাদেরকে বলে নাই। তা আমরা ওইখানে দাতব্য চিকিৎসালয় থেকেও আমার মারে খেদাইছে অন্যায়ভাবে। রামকৃষ্ণ মিশনে আমার মা নাম আছে, কিন্তু চেম্বার খোলেনি। যাই হোক, পরে আমি আবার নেমে রিক্সা ঘুরে আমি গিয়ে কাটলার এখানে যেয়ে লাবলু কাকারে বললাম। তো কাকা বলতেছে যে আগে তুমি খুঁজে দেখো কার বাড়িতে আছে, তারপরে আমাদেরকে বলো, আমরা তারপর যাবো। তো এইটা কি সম্ভব? আমারে কি যে আটকায় ফেলছে একটা শোকেসের মধ্যে, বা একটা ওয়ার্ডরোবের মধ্যে, বা কোনো কিছুর কোনো একটা মানে বদ্ধ রুমের মধ্যে আটকে ফেললে, তখন কি সুযোগ আছে জানার যে কোথায় আটকেছে? পাশে কুটি কাকাও একই কথা বলতেছে, যে ওই শ্রীঅঙ্গনের, এটা তো শ্রীঅঙ্গনের পুকুর না, ওইটা সরকারি পুকুর, যদিও শ্রীঅঙ্গন দাবি করে তাদের, এবং তারা লিজ দেয়, এবং কুটি ফরাত কাকা ওইটার লিজ নেয় এবং মাছ চাষ করে। কুটি কাকাও একই কথা বলতেছে। তখন আমি বারবার যখন বলতেছি যে এটা তো সম্ভব না, কারণ এরা তো লুকায় ফেলছে, আমি তো বাড়ি বাড়ি গিয়ে চেক করতে পারবো না, এটা শত্রু বাড়ি, শত্রু বাড়িতে তো এভাবে ঢোকা যায় না। আপনারা প্লিজ একটু সভাপতিরে বলেন বা ওদেরকে একটু বলেন যে আমার সাথে শত্রুতা সেটা আদালতের বিষয়, প্রয়োজনে আমার বিরুদ্ধে মামলা দিক, অভিযোগ তো দিছে অনেক দিক, কিন্তু আমাকে মারছেও, তারপরে আমার বিড়ালের সাথে শত্রুতা কেন? বলার পরে কুটি কাকা বলতেছে
এবং কোটি কাকার পাশে একজন বলতেছে আপনি তো বিসিএস করার, আপনি এইটুক জ্ঞান আপনার নাই, আমারে মানে অপমান করে কথা বলতেছে। কোটি কাকার পাশে বসে, আমি তারা চিনি না। তো আমি তার সাথে যেহেতু চিনি না, আমি তার সাথে কোনো বার্গেনিং এ যাইনি। কিন্তু কোটি কাকা যখন বলে ফেলছে আবার মারি, যে আপনার কি মাথার মধ্যে গিলু নাই, এই কথা বলার পরে আমার খুব, এটা খুব ইগোতে লাগছে, লাগাই স্বাভাবিক। কারণ আমি সন্তান, আমার সামনে আমার মাকে যদি কেউ এভাবে বলে, আমি বললাম যে কাকা আপনি, আপনার থেকে তো বয়সে আমার মা বড়, আপনি তো এভাবে বলতে পারেন না। এবং আমরা যে প্রায় 10 মিনিট দাঁড়ায় রয়েছি, আমাদেরকে কেউ চেয়ারও ছেড়ে দিল না, বসতেও বললো না। ওইখানে শ্রীঅঙ্গনের মানে ওই যে যে পুকুরটা, পুকুরের উপরে মাচা করছে। এবং দেখলাম যে গাছগুলো কেটে কেটে গাছের ডাল দিয়ে মাচা আরো কি কি বানাইতেছে, ওইখানে দোকান টোকান করতেছে সবকিছু। যাই হোক, সেটা করুক, সেটা তাদের বিষয় আর সরকারের বিষয়। ডিসি স্যার সমস্যা না থাকলে আমারও কোনো সমস্যা নাই, এটা ঠাকুরের কল্যাণে যদি ব্যয় হয়ে থাকে। তারপরে এই কথা বলার পরে আমি মারে নিয়ে চলে আসলাম। তো আমার মা তো সহজ সরল, সে আসতে চায় না, সে ওইখানেই দাঁড়ায় থাকবে, না পুলিশের কাছে গিয়ে কি হবে, বারবার যাই তাদেরকে বিরক্ত করে। আমি বললাম না মা আসো, আমি একটু যাই দেখি ভাইরা কি করে। যাই হোক, তারপরে তো গেলাম, তারপরে তো বললাম যে পুলিশ আসলো। পুলিশ আসার খবর পেয়েই ওরা বিড়াল ছেড়ে দিয়েছে। যখন আমি আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসছি এবং বুঝতে পারছে যে আগের বার যে বিড়াল মারছে তার কাছে আমি যাব, যখনই আমি ওই শঙ্কর দাসের বাড়ির সামনে গেছি, গেটে নক করছে পুলিশ, ওরা বিড়াল ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে ওদের দুয়ার দিয়ে মন্দিরের পিছনে যে মানে জোর করে একটা ঘর করছে, সেই ঘর মানে জমির কাগজ নাই কিন্তু করছে। আমার বাবা মরার পরে এই মন্দির পাকা করছে। এগুলা আলাদা বিষয়, এগুলা প্রশাসন পুলিশের বিষয়। ওই দিক দিয়ে বিড়াল আমার ডাক শুনে আমার আমার ডাক দিছে। তখন আমি দেখলাম, আমি এবং আমার পুলিশ ভাইটা দেখে ফেলছে বলে এটা মানে ওই পুলিশ দেখেই ছাড়িয়ে দিছে। তখন গেট খুলে বলতেছে আপনারা আসেন দেখেন। এবং ওই মহিলা নিজে থেকেই মানে চোরের মন পুলিশ পুলিশ না, তার আচরণটা ওইরকম। সে বলতেছে আমার স্বামী পছন্দ করে না বিড়াল, এই জন্য আমি বিড়াল দেখতে পারি না, আমি দেখলে দাবড়াই দিই। সে কিন্তু স্বীকার করে নিছে ইনডাইরেক্টলি যে সে আমার আগের বিড়াল দুটারে ফালাই দিয়ে আসছে বা গুম করছে। তারপরে আমি খুঁজলাম অনেক, বিড়াল পাই না, কোথায় গেল। ওই পাশেই মন্তস শাহর বাড়ি, তার বাড়িরও দেখলাম গেট খোলা। তাইলে আমি জানি না যে মন্তস কি আটকায় রাখছিল কিনা, পরে সেই দিক দিয়ে ওর বাড়িতে এসে ছেড়ে দিছে কিনা, নাকি ওই আটকায় রাখছিল, কিছু একটা তো করছে। নাইলে বিড়াল আগেই যদি আসবে তাহলে তো আমার ডাক শুনে আসতো। আমার মা কতক্ষণ কান্নাকাটি করছে, ডাকাডাকি করছে, আমি ডাকাডাকি করছি, প্রায় 2-3 ঘন্টা আসলো না। যখনই পুলিশ আসলো তখনই ও ছাড়া পেয়ে ও হলো ডাক দিচ্ছে। ডাক দিয়ে ও পিছনে, ওর সাথে তো দড়ি, গলার সাথে দড়ি বাঁধা, ওই দড়িতে ও হলো ভিতরে আটকা পড়ে গেছে। কিন্তু ভয়ে ও আতঙ্কে কাঁপতেছে, থরথর করে ও ডাকতে পারতেছে না। কারণ ও তো অনেক ডাকছে, চিল্লাইছে, যেহেতু বদ্ধ ছিল, ওর গলা বসে গেছে। তারপরে আমি অনেক খুঁজে টুজে ওই মন্দিরের পিছনে, ওই জায়গাটা হইলো, ওই জায়গাও ওদের না, কিন্তু ওই শঙ্কর দাস তারা ওই তাদের বালি খোয়া মোয়া ওইখানে দিয়ে রাখছে। তারপরে ওই যে পায়খানার চারা মারা দিয়ে রাখছে, ওর মধ্যে দেখি যে দড়িতে পেঁচাইয়া আমার বিড়ালটা পড়ে দিয়েছে। তারপরে আমি ধরছি, পরে তো ও ভয়ে আমারই আচর দিচ্ছে, কারণ ও তো কখনো এরকম এত মানুষের গন্ধ পায় নাই, এত অপরিচিত মানুষের। তারপরে ওরে ভিতরে এনে আমি এই যে ছবি দিচ্ছি, আমি সেলফি তুলছি পুলিশের 2 সদস্যের সাথে। আর একজন পুলিশ সাথে ছিলেন, উনি বলতেছিলেন যে বিয়ের জন্য কেন আসলাম এই সেই। তারা এই ওইখানে তো এসে এই শঙ্কর দাসের ছোট মেয়ে, তার জামাই আকাশ, তারা এসে তো আমার বিরুদ্ধে উল্টাপাল্টা বলতেছে, আমার এখানে অ্যারেস্ট করে না, তারাই মারছে, তারাই আবার এগুলো বলতেছে। তো যাই হোক, এটা পুলিশ তাদের সাথে যা বলার বলছে। কিন্তু আমি পুলিশকে ধন্যবাদ দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম, যে যদিও আমি হামলার শিকার, তারপরেও আমি বেঁচে আছি। আজকে বাঁচার কথা ছিল না, লালমনিরহাটেও পুলিশ আমাকে বাঁচাইছে, এখানেও আমার বিশ্বাস পুলিশ আমাকে ছায়া নিরাপত্তা দেয়। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কেও ধন্যবাদ জানাই, জানি না আমি তাকে রিচ করতে পেরেছি কিনা। আমি ফরিদপুরের ডিসি স্যার, এসপি স্যারকে ধন্যবাদ জানাই। আমি সার্কেল অ্যাডিশনাল এসপি যিনি আজমির ভাই, আমার ব্যাচমেট, তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কারণ এটা টাকা দিয়ে কেনা যায় না। আমি এখন কোটি টাকা দিয়েও তাদেরকে আমি এটা সন্তুষ্ট করতে পারবো না, কারণ একটা একটা জীবন বাঁচছে। কিছুক্ষণ গেলেই ওরা বিড়ালটারে হয় ফেলাই দিয়ে আসতো, নাইলে মেরে ফেলতো। তো যাই হোক, বিড়ালটারে পাইছি। এবং আমার বিড়ালের পক্ষ থেকে, আমার বিড়ালের পরে দুপুরবেলা আমি তাদের খাইতে দিছি, সকাল থেকে না খাওয়া। আমি ওর জন্য বিদেশি ক্যাট ফুড কিনি, জানেন। সেই বিড়াল খাইতে দিছি, পরে ও বাটির মধ্যে চোখের জল পড়ছে, আমি নিজে চোখে দেখছি, এই বাম চোখ দিয়ে জল পড়ছে। আপনি অবাক হইতে পারেন, কিন্তু আমার বিড়াল, ওরে যে আমি বলি যে মা কালী এবং কৃষ্ণের রূপ, এটার কারণ আছে। হাস্যকর হইতে পারে, আমি একটা ফিজিক্সের টিচার হয়ে কেন বলতেছি, আমি কিছু প্রমাণ পাইছি।
বিড়াল কান্দে, বিড়ালের চোখ দিয়ে জল পড়ে, এটা কোনোদিন কেউ দেখছে বলে আমার মনে হয় না, আমি জানি না এটা হয় কিনা। এটা আমার বিড়াল খাবারটা পেয়ে ওর চোখ দিয়ে জল বেরিয়ে গেল, মানে ও আশা করে নাই যে আবার ফিরতে পারবে, ও খাইতে পারবে। ও ওরে এমন টর্চার করছে, ও তো বলতে পারতেছে না মুখ দিয়ে। তো আমি আমার এই বিড়াল এবং আমার আগের বিড়ালগুলা এদের গুমের বিচার চাই। আমি আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমার পুলিশ প্রশাসনের কাছে বিচার চাই যে ওইখানে তো আর কারো বাড়ি থেকে বিড়াল যাওয়ার সম্ভাবনা নেই। আর এই পাশে জানলা দিয়ে লাফ দিয়ে যদি বেরোয়া যাইতো, ওই দিক দিয়ে যাইতে পারতো, তাহলে তো ও নিজেই লাফ দিয়ে চলে আসতো আমার গন্ধ পেয়ে বা আমার ডাক শুনে। তো নিশ্চয়ই ওরা আটকায় রাখছিল। আর আমার বিড়াল আমার ডাক দিলে যেখানে চলে আসে, আমি ভিডিও লিংক দিচ্ছি যে আমি ডাক দিলে চলে আসে সেখানে। আমি এত ডাকাডাকি করলাম, তারপরেও বিড়াল কেন আসলো না? আর আমার সিসি ফুটেজে সিসি ক্যামেরার লিংক তো প্রশাসন পুলিশের কাছে দেয়া আছে, তারা একটু তদন্ত করে দেখুক যে আমি সত্যি কথা বলতেছি কিনা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিড়ালকে পাইছি এই জন্য কৃতজ্ঞতা, নাহলে আজকে আমি এই কেক এগুলো, আমার বেতন বন্ধ বলে ছোট কেক কিনছি, গতবার বড় কেক কিনছিলাম। আর কি বলবো যে আমার সবার কাছে আমি দোয়া প্রার্থনা চাই যাতে আমার মা শতবর্ষী হয়, আরো বছর বেশি বছর বাঁচে এবং আমার সাথে থাকে, সুস্থভাবে বাঁচে যেন, এবং আমাদের সব যুদ্ধ ঝড় যেন শেষ হয়ে যায়, আমরা যেন ভালো থাকি, আমি যেন আমার ন্যায্যতা অনুযায়ী আমার পদায়ন পাই, আমার মা যেন ভালো থাকে, আমার বাবার আত্মা যেন শান্তি পায়, বাবার রহস্যজনক মৃত্যুর তদন্ত হোক, যদি কেউ তাকে মেরে থাকে তাদের বিচার হোক। আর সরকারকে অনুরোধ করব আমাদের সর্বোচ্চ নিরাপত্তা বিধান করতে, কারণ আমাদের কিছু হলে তো সরকারেরই ডিসক্রেডিট। 3 তারিখে হামলা হয়েছে, এখনো আমি সিসি ফুটেজ কিন্তু ফেসবুকে দেইনি। আমি ভাবছিলাম যে এদের অ্যারেস্ট হবে, তো এখন দেখতেছি যে ফুটেজটা ফেসবুকে দেয়া লাগবে। যদিও সরকারের বদনাম হবে, ডিসিএসপি স্যারের বদনাম হবে, কারণ আমি বিসিএস ক্যাডার, আমারই যদি এইভাবে পিচ্ছি পোলাপান মারে এবং হিজড়া বলে, তাহলে এটা তাদেরও অসম্মান। তো যাই হোক, তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা থাকবে। আমি কারো প্রতি, আমি প্রশাসন পুলিশের কারো প্রতি আমার কোনো রাগ নাই। যদি কেউ দায়িত্ব অবহেলা করে থাকেন সেটা প্রশাসন পুলিশ ব্যবস্থা নেবে আশা করি। কিন্তু আজকে যারা আসছিলেন এই 2জন পুলিশ অফিসার মুরব্বী, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সরকারের কাছে অনুরোধ করব যদি কোনোভাবে ওনাদেরকে পুরস্কৃত করার সুযোগ থাকে আপনারা সেটা করবেন। আর এই অ্যাডিশনাল এসপি সার্কেল আমার ব্যাচমেট 35 ব্যাচের রাজনীক ভাই, তাকেও পুরস্কৃত করবেন যে এই দুর্দিনে যেখানে পুলিশের জীবন বাঁচাইতেই হিমশিম খাচ্ছে, সেখানে মানুষের জীবনই বাঁচানো মুশকিল, এবং উনি অলরেডি ফোনে ট্রলার ঠিক ঠিক করতেছেন, মানে কোথায় যেন অভিযানে যাবেন। তার আগে আমার কথা গুরুত্ব দিয়ে উনি প্রায় 20-25 মিনিট শুনলেন, আমার মার কথা শুনলেন, এবং উনি আমাদেরকে বসতে দিলেন এবং সাথে সাথে পুলিশ পাঠালেন। এটা একটা বিরল দৃষ্টান্ত। আমি ব্যাচমেট বলে না, আমি এটা, তাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমি তার শুভকামনা জানাই। আমি চাই উনি যেন ভালো থাকেন এবং ওনার যোগ্যতা অনুযায়ী উনি যেন ভালো পদায়ন পান। তো ঠিক আছে, ধন্যবাদ।